এক নম্বর দেখব, হোয়াট ডু ইউ মিন বাই ফিউচার লুকিং অফ দ্য অর্গানাইজেশন। আমাদের এক নম্বর বলা আছে যে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিটা আমাদের এখানে বলতে কি বুঝি সেই বিষয়টা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমার এদিকে কিন্তু আকাশ আবার ডাকতেছে মোটামুটি বিপদে পড়ে গেলাম এই বর্ষার কারণে আর কি। তো কখন যে বিদ্যুৎ যায়, বিদ্যুৎ গেলে তো আবার সব বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এখানে বলা আছে আপনি সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝেন বা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝেন সেটা। তো এখানে আপনি একটা লাইন এই সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝেন এই একটা লাইন, এই যে তিনটি ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ডের সম্পূর্ণ মিনিংটা যদি আপনি ঠিকমতোভাবে জানেন, হ্যাঁ, মিনিং জানলে আপনি 2-4 লাইন এমনি বানিয়ে লিখতে পারবেন বা বানিয়ে লেখার চেষ্টাও করতে হবে। এখানে যেটা বলা আছে যে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় একটি সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি হলো বাজার এবং ভোক্তাদের চাহিদার প্রত্যাশা করে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করতে মানকরণ তৎপরতা, স্থিতিস্থাপকতা এবং কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দিয়ে যে কোনো পরিস্থিতিতে বিকাশ এবং উন্নতি করতে পারে। তো এখানে মূল কথা হচ্ছে যে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে সংগঠন ভবিষ্যতে কীভাবে ভালো করবে, এই ভালো করার জন্য প্রতিষ্ঠানকে কি কি তার কার্যক্রমগুলো উন্নতি করতে হবে, কি কি কার্যগুলি আরও অ্যাড করতে হবে, এই অ্যাড করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তো কীরকম এখানে অ্যাড করার বিষয়গুলো কীরকম, যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি হলো যে যদি ব্যাংকের ক্ষেত্রে বলি বা ব্যাংকিং সেক্টরে বলি যে ব্যাংক এবং তাদের গ্রাহকদের চাহিদার প্রত্যাশা করে বা গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ব্যাংকে বিভিন্ন উদ্ভাবনী যে ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, গ্রাহক সেবা বলেন, গ্রাহক সুরক্ষা বলেন, সব কিছুই যে চিন্তাভাবনা করা বা ব্যাংকের যে পরিচালন কার্যাবলী আছে সেই পরিচালন কার্যাবলীকে আরও উন্নতি করা, গ্রাহক সেবা আরও দ্রুত ত্বরান্বিত করা, এই সমগ্র কার্যাবলীকেই বলা হয় সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একটি ব্যাংক বা প্রতিষ্ঠান তার ভবিষ্যতে যে কার্যকলাপগুলো আছে সেই কার্যকলাপগুলো কত সহজে বা কত দ্রুত আরও ভালোভাবে বর্তমান অবস্থা থেকে আরও ভালোভাবে সুন্দরভাবে নিরাপদে তার কার্যক্রম সম্পাদন করতে পারে, এর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সংগঠনটা ভবিষ্যতে কীরকম হবে, দেখতে কীরকম হবে বা কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, এর প্রক্রিয়াটাই হচ্ছে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। এখন সেই দৃষ্টিভঙ্গিটা হবে অবশ্যই বর্তমান যে অবস্থায় আছে সে অবস্থা থেকে খারাপ না, সে অবস্থা থেকে অবশ্যই উন্নত হতে হবে, সে অবস্থা থেকে অবশ্যই উন্নত হতে হবে। এই উন্নত কার্যকলাপগুলো সম্পূর্ণ করায়, উন্নতভাবে গ্রাহক সেবা প্রদান করাটার নামই হচ্ছে গ্রাহক সেবা প্রদান করার যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটার নামই হচ্ছে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। আচ্ছা ভাই, আমার এখানে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ ডাকতেছে, কখন বিদ্যুৎ চলে যাবে এটা আমি বলতে পারতেছি না। যদি এখানে সব অফ হয়ে যায় তাহলে বুঝবেন যে এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, ততক্ষণে বলতেই থাকি, সমস্যা নেই। তো যেহেতু আমাদের সময় নাই আর রাত্রে ছাড়া আমরা সময় পাই না, তো মূলত তাহলে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আমাদের এটাই। এখানে যেটা বলা আছে যে ব্যাংকিং সেক্টরে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এমন প্রতিষ্ঠানগুলিকে বোঝায় যেগুলি প্রযুক্তিগত অগ্রগতি, মানে আমাদের বর্তমান যে প্রযুক্তি আছে সেখান থেকে আরও অগ্রগতি হতে হবে, গ্রাহকদের চাহিদা এবং শিল্পের প্রবণতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সক্রিয় এবং এগিয়ে চিন্তা করে। অর্থাৎ এগিয়ে চিন্তা করে বলতে এখানে আমাদের যেটা সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি যেটা বলা আছে, এখানে প্রযুক্তিগত অগ্রগতি, এই প্রযুক্তিগত অগ্রগতি থাকবেই ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিতে। বা কোনো প্রতিষ্ঠান আরও ভালোভাবে তার কার্যাবলী সম্পন্ন করতে গেলে অবশ্যই প্রযুক্তিগত উন্নতি হতে হবে বা প্রযুক্তিগত উন্নত হতে হবে, না হলে সে প্রতিষ্ঠান পিছিয়ে পড়বে।
অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। গ্রাহকের চাহিদা কি, সে চাহিদাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। গ্রাহক এবং শিল্পের প্রবণতাগুলি যে থাকবে, সেই শিল্পের প্রবণতাগুলিকে আমরা আমাদের প্রাধান্য দিয়ে আমাদের কার্যাবলীকে সম্পূর্ণ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তো এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির মধ্যে থাকবে প্রযুক্তিগত উন্নয়ন, এটা অবশ্যই থাকবে, গ্রাহকের চাহিদা থাকবে, এবং আমাদের এই যে শিল্পের প্রবণতাগুলি, এই শিল্পের প্রবণতাগুলি তাদের দৃষ্টিভঙ্গিতে সক্রিয় এবং এগিয়ে চিন্তা করে, অর্থাৎ আমাদের যে অবস্থানে বর্তমানে আছে এই অবস্থানে আরও এক ধাপ এগিয়ে চিন্তা করার নামটাই হচ্ছে আমাদের সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তো এখানে ব্যাংকিং সেক্টরে ভবিষ্যৎ সন্ধানকারী প্রতিষ্ঠানগুলি তাদের ক্রিয়াকলাপ এবং পরিষেবাগুলি উন্নত করতে প্রযুক্তি এবং উদ্ভাবনে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, মানে এইরকম আমাদের বিভিন্ন প্রযুক্তি খাতে বিনিয়োগ করে থাকে। যে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি বা উন্নত করতে হলে অবশ্যই আমাদের প্রযুক্তিগত খাতে আমাদের বেশি পরিমাণে বিনিয়োগ থাকতে হবে বা বিনিয়োগ করতে হবে। তা নাহলে আমরা প্রতিষ্ঠানের যে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে আমরা পিছিয়ে থাকবো, অন্য ব্যাংকের তুলনায় আমরা পিছিয়ে থাকবো। এখানে তারপর বলা আছে 2 নাম্বার, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন। মানে আমাদের এখানে এই যে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য চেয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স চেয়েছে, যে বৈশিষ্ট্যসমূহ কী কী সেটা চেয়েছে। তো এই বৈশিষ্ট্যসমূহ কী কী আমাদের এটা দেখব। তো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আমরা বর্তমান যে অবস্থানে আছি সে বর্তমান অবস্থান থেকে উন্নত চিন্তাধারার নামই হচ্ছে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। মোট কথা যে আমাদের আসসালাম ভাই, হ্যাঁ একটু, হ্যাঁ ক্লাস হচ্ছে তো ভাই। তো তাহলে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে যে আমরা যে পজিশনে আছি সেই পজিশন থেকে অবশ্যই উন্নত পজিশনের চিন্তাভাবনা করা বা কার্যকলাপ গ্রহণ করার নামই হচ্ছে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। তাহলে এই ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য কী হবে? অবশ্যই বৈশিষ্ট্য যেটা হবে যে আমরা বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে উন্নত চিন্তাভাবনা করা। এখানে 1 নম্বর আছে ডিজিটালাইজেশন গ্রহণ, মানে আমাদের যে আধুনিক, আমাদের যে ডিজিটালাইজ করতে হবে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে, সে ব্যাংকিং ব্যবস্থা দেখা যাচ্ছে যে আমাদের অনেক ব্যাংকে আছে যে কোনো শাখায় আমাদের কম্পিউটারাইজ যে ব্যবহার অনেক কম আছে, বা সব অফিসারদের কাছে কম্পিউটার থাকে না বা থাকে। এখন হয়তো বর্তমানে অনেক উন্নত হয়েছে, আবার অনেকের অনেক কিছু অ্যাক্সেস থাকে না, অনেক সফটওয়্যার অনেক কিছু অ্যাক্সেস থাকে না। তো এখন এই শতকে এসে, যেমন আমি যখন ব্যাংকে প্রথম চাকরি করি, প্রথম চাকরিতে ঢুকে আমাকে আমার ট্রান্সফারের লিমিট দিয়েছিল 10,000 টাকা। আমি 10,000 টাকা ট্রান্সফার করতে পারবো, এইরকম আমাকে লিমিট দিয়েছিল। তাহলে এই যে আমাকে যে বাউন্ডিং করে দিয়েছে, অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা মানে সিকিউরিটির বিষয় আছে, কারণ আমি নতুন অফিসার ভুল করতে পারি। যদি বড় অঙ্কের ভুল করি তাহলে একটু বড় ধরনের বিপদে পড়ে যাব, ব্যাংক যাবে অথবা আমি যাব, যে কেউ একজন যাবে। তো আমাদের এখানে যে ডিজিটালাইজেশন যেটা, যে আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি যে আধুনিকায়ন, এখানে আমরা যে ব্যাংকের যে অবস্থান আছে বা ব্যাংকের যে মানে কোনো ব্যাংক আছে যেখানে কম্পিউটারাইজ ব্যবস্থাই নেই, বা কোনো ব্যাংক আছে অনেক ব্যারিয়ার আছে, অনেক মানে কম্পিউটার থাকলেও সে কম্পিউটার কোনো কাজ করতে পারে না, তার বিভিন্ন অ্যাক্সেস নেই, বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নেই। এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের আরও আপডেট হতে হবে, আমরা আরও বেরিয়ে আসতে হবে আমাদের। তো তাহলে এই ডিজিটালাইজেশন গ্রহণের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের বর্তমানে যে দৃষ্টিভঙ্গি আছে, দৃষ্টিভঙ্গি মানে কি, যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে মনোভাব,
আমার প্রতিষ্ঠানের আমার প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি কী, মানে জনসাধারণের মনোভাব কী, সে মনোভাবটা এখানে চাইছে। তার সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কী? সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি হচ্ছে অবশ্যই বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থা থেকে উন্নত চিন্তা চেতনা করা। তাহলে এখানে ডিজিটালাইজেশন মানে আমাদের বর্তমান যে ডিজিটালাইজেশন আছে তার চেয়ে আরও উন্নত এক ধাপ এগিয়ে আমাদের ডিজিটালাইজেশন গ্রহণ করতে হবে। করলে আমরা সংগঠনের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি এটা আরও উন্নত করতে পারবো। তো তাহলে ডিজিটালাইজেশন গ্রহণ হচ্ছে সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি একটি বৈশিষ্ট্য। গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, তো আমাদের এই গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এখানে আছে, তারা গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দেয় এবং ব্যক্তিগত কৃত পণ্য পরিষেবার মাধ্যমে তাদের ক্লায়েন্টদের একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদান করার চেষ্টা করে। তো এখানে আমাদের যে পয়েন্টগুলো আছে, বারবার বলি, আমাদের পয়েন্টগুলো আপনাদের মতো করে প্রাসঙ্গিক পয়েন্টগুলো লিখবেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর এখানে আমাদের এক লাইনের মধ্যে লিখে শেষ করে দেবো, 4-5 লাইন, একটা প্যারায় 4-5 লাইন করে লিখে আমরা সময় নষ্ট করব না। তার গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের ভালো রাখতে হবে। দ্রুত অগ্রসর হওয়ার সুস্পষ্ট সিদ্ধান্ত। আমরা আমাদের অবস্থানে যেটা আছে, আমাদের ব্রাঞ্চ বা আমাদের ব্যাংক যত টাকা লাভে আছে বা যে সেবাগুলো দেওয়া প্রয়োজন আরও উন্নত করা প্রয়োজন, সেই জিনিসগুলো এখানে সেটা বলা হচ্ছে যে দ্রুত অগ্রসর হওয়ার সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে আমাদের কি সিদ্ধান্ত নিলে আমরা দ্রুত আরও ভালো কিছু করতে পারবো, আমাদের ব্রাঞ্চ আরও ভালো কিছু করতে পারবে। তাহলে এই দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে আমাদের এই সংগঠনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। তারপর আছে ডিজিটাল কর্মী বাহিনী গড়ে তোলা, অর্থাৎ ডিজিটাল সব কিছুই আমাদের ডিজিটালাইজড করতে হবে। তো ডিজিটাল কর্মী বাহিনী গড়ে তোলা আমাদের প্রতিষ্ঠানকে অবশ্যই আরও উন্নত করতে গেলে আমাদের যে কর্মী বাহিনীগুলো আছে বা অর্থাৎ আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছে অবশ্যই আমাদের ডিজিটালাইজড করতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। প্রযুক্তিগত জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা মানে আমাদের প্রতিষ্ঠানের যে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে পারবো না। মানে আমাদের বর্তমান যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আমাদের ততটা ভালো হবে না বা আমাদের গ্রাহক আমাদের ব্যাংক সম্বন্ধে সেই মনোভাবটা ততটা পজিটিভ মনোভাবটা গড়ে উঠবে না। তো এখানে আমাদের এই ডিজিটাল কর্মী বাহিনী গড়ে তোলা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি বৈশিষ্ট্য। উদ্ভাবন, ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে আমরা নতুন নতুন পণ্য উদ্ভাবন করব যাতে গ্রাহক বেশি আকৃষ্ট হয়। গ্রাহককে আকৃষ্ট করতে, গ্রাহকের সুবিধা দিতে আর নতুন নতুন পণ্য উদ্ভাবন করাও হচ্ছে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। যে আমাদের বর্তমানে যে পণ্য আছে, প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আছে, ধরুন আমাদের কোনো প্রোডাক্ট আছে 3 মাস পর আমাদের ইন্টারেস্ট অ্যাড হয়, কোনো প্রোডাক্ট আছে আমাদের 6 মাস পর অ্যাড হয়, ইন্টারেস্ট অ্যাড হয়, কোনো প্রোডাক্ট আছে 1 বছর পর আমাদের মুনাফাটা আমরা পাই। তো এখন সেখানে ম্যানেজমেন্ট পর্যায়ে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করছে যেটা হচ্ছে আমাদের 1 মাস পর হয়তো বা ইন্টারেস্ট অ্যাড হবে বা ডেইলি বেসিসে ইন্টারেস্ট অ্যাড হবে। এই যে বিভিন্ন রকম তারা চিন্তা ভাবনা করে তারা যে প্রোডাক্ট উদ্ভাবন করে, এই উদ্ভাবনটাও হচ্ছে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। যদি আমরা এরকম প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পারি তাহলে আমরা গ্রাহকদের কাছে এই দৃষ্টিভঙ্গিটা আরও উন্নত হবে বা মনে করবে যে না ব্যাংকটা ভালো, ব্যাংকটা গ্রাহকদের সুযোগ সুবিধাটা বেশি দেখে বা ভালো দেখে বা গ্রাহকদের সুরক্ষিত রাখে। তো এই উদ্ভাবনটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। হালনাগাদ প্রযুক্তি, আমাদের প্রযুক্তি যেটা আছে সেই প্রযুক্তিটা হালনাগাদ অবশ্যই হতে হবে। যে আমরা ব্যাংকের একটা সফটওয়্যার ইউজ করতেইছি সেই 2008 সালে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ইউজ করতেছি। সেই সফটওয়্যার ইউজ করলে দেখা যায় যে স্টেটমেন্টে ঢুকতে এবং 8-10 মিনিট লেগে যায়। এতে তো কাস্টমার ফায়ার হয়ে গেছে, আপনার উপরে চিল্লাচিল্লি করে অস্থির হয়ে গেছে। তো এরকম কিছু বিষয় থাকে, যেমন এখন ব্যাংক স্টেটমেন্ট বলেন, ব্যাংক সার্টিফিকেট বলেন, ব্যাংক অনেক কিছুই এখন সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়। তো এখানে আপনি একটা ব্যাংক সার্টিফিকেট তৈরি করছেন, সেই ব্যাংক সার্টিফিকেট দেখা যাচ্ছে যদিও আমাদের সকলে ফরম্যাট থাকে কিন্তু আমাদের এটা যে সফটওয়্যারাইজ হয়
অটোমেটিক ব্যালেন্স চলে আসলো, অটোমেটিক ডেট মেট সব কিছু অটো চলে আসলো। এই যে হালনাগাদ প্রযুক্তিগুলো, এইরকম হালনাগাদ প্রযুক্তিটা আমাদের গ্রহণ করাটা হচ্ছে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির একটি বৈশিষ্ট্য, যে আমাদের অবশ্যই প্রযুক্তিটা হালনাগাদ থাকতে হবে। হালনাগাদ না থাকলে আমরা গ্রাহকদের, কারণ গ্রাহক সেবা কিন্তু এখন প্রযুক্তি কেন্দ্রিক হয়ে গেছে। গ্রাহক কিন্তু এখন আর টাকা পয়সার বিষয়ে দেখেন যে ফিজিক্যালি টাকা পয়সা কিন্তু নিয়ে যেতে বা নিয়ে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ কম করে প্রত্যেকেই। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যে তারা কি করে, তারা বিভিন্ন কার্ডের মাধ্যমে হোক বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হোক বা বিভিন্ন কোনো মাধ্যমে, বিকাশ, রকেট বা এরকম কোনো মাধ্যমে হোক, তারা এরকম মাধ্যমে কেনাকাটা করতে পছন্দ করে আর কি। তো এরকম আমাদের হালনাগাদ প্রযুক্তিগুলো গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে মোবাইল ডিভাইসে হোক বা মোবাইল ব্যাংকিং হোক কিংবা প্রযুক্তিগত আরও উন্নত কোনো কিছু নিয়ে আসা হোক, এরকম হালনাগাদ প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে। প্রতিযোগীদের সাথে অংশীদারিত্ব। তো এখানে প্রতিযোগী যারা আছে ব্যাংকিং সেক্টরে ভবিষ্যৎমুখী সংস্থাগুলি সাধারণত লক্ষ্য অর্জনের জন্য তাদের প্রতিযোগীদের সাথে সহযোগিতা করার সুবিধাগুলিকে স্বীকৃতি দিচ্ছে। এটি করার মাধ্যমে তারা খরচ কমাতে পারে, সম্পদ ভাগ করতে পারে এবং নতুন বাজার এবং প্রযুক্তিতে অ্যাক্সেস করতে পারে। আর প্রযুক্তির মানে আপনার সাথে যারা আছে, এর আগে যেমন একটা অধ্যায় দেখলাম যে প্রতিযোগীরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। কারণ যে আমার কম্পিটিটর, সে আমাকে কীভাবে সাহায্য করতে পারে, এটা একটা অবাক করার বিষয়, তাই না? যে আমার যে কম্পিটিটর, আমার পাশে একটা ব্যাংক আছে, আমাদের এই বিল্ডিং আমাদের ব্যাংক, তাহলে ওই ব্যাংক আমাকে কীভাবে সাহায্য করতে পারে? হ্যাঁ, ওই ব্যাংকও সাহায্য করতে পারে। আমাদের ওই আর আগের চ্যাপ্টার মনে হয় ওটা করা আছে না, আগের চ্যাপ্টার। তো যাই হোক, এরকম যে কম্পিটিটর কীভাবে আমাদের সহযোগিতা করতে পারে। তো কম্পিটিটর আমাদের সহযোগিতা করতে পারে, কীরকম সহযোগিতা করতে পারে? বাজার অ্যানালাইসিস করতে পারে, যে কম্পিটিটরের সাথে আমরা যখন মার্কেটে যাবে তখন মার্কেটটা কীরকম, তারা কীরকম মার্কেট সুযোগ সুবিধা দিচ্ছে, তখন তো আমরা জানতাম না যে আমরা কী সুযোগ সুবিধা আমাদের দিতে হবে। তাহলে এই যে আমরা বাজার অ্যানালাইসিস করা, আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসা, আমরা যে আমাদের যে প্রোডাক্টটা আছে হয়তো দেখা যাচ্ছে ব্যাকডেটেড, মানে প্রতিযোগিতার প্রোডাক্ট হচ্ছে আরও উন্নত রকম, আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ওদের দ্বারা। ওরা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের বলবে না, কিন্তু আমাদের মাথায় আইডিয়া আসতে পারে ওদের দ্বারা, ওদের প্রোডাক্ট দ্বারা আমাদের মাথায় আইডিয়া আসতে পারে। এইরকমভাবে আমরা হেল্প পেতে পারি। ওরা সরাসরি আমাদের হেল্প করবে না, তো এরকমভাবে হেল্প করতে পারে। কারা হেল্প করতে পারে? প্রতিযোগীরা। তো এইভাবে আমাদের প্রতিযোগীদের কাছ থেকে হেল্প পেতে পারি। তো এখানে প্রতিযোগীদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিভিন্ন রকম, এখানে বলা আছে খরচ কমাতে পারি, সম্পদ ভাগ করতে পারি, নতুন নতুন বাজার এবং প্রযুক্তিতে অ্যাক্সেস পেতে পারি। সংস্কৃতি, সহযোগিতার সংস্কৃতি আমাদের সহযোগিতার সংস্কৃতি তো অনেক পয়েন্ট। তো এই সহযোগিতার সংস্কৃতি, তারপরে আছে কর্মতৎপর, সহযোগিতার সংস্কৃতি, কর্মতৎপর, ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণ, এখানে অনেক আছে, একবার পড়ে নেবেন আর কি, অত বেশি জটিল না। সমগ্র প্রক্রিয়া ডিজিটালাইজেশন, নৈতিক এবং সামাজিক দায়বদ্ধতা, তারপরে আছে ঝুঁকি ব্যবস্থাপনা, প্রবিধান প্রতিপালন। 14-15টা পয়েন্ট আছে, এখানে পয়েন্টগুলো বেশি দিয়েছি, তার মানে 14টাই দিতে হবে এমন কিছু না। আপনারা কিন্তু অবশ্যই এই 14টা দিয়েছি আপনাদের মনে রাখার জন্য, বা যেন মনে থাকে, এর মধ্যে থেকে 5টা বা 6-7টা মনে থাকলে এনাফ, 6-7টা দিয়ে দিবেন আর কি। তো এর মধ্যে যদি 15টা দিয়ে আছে, 15টাই দিতে হবে এরকম কোনো ইয়ে নেই, আপনারা যে 6টা 7টা যেটা পারবেন সেটা দিয়ে দেবেন আর কি।